আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের অঙ্গীকার এনসিপির। নব্য ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলাম। দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। ভোট কেন্দ্রে সন্ত্রাস বরদাস্ত করা হবে না, রংপুরে জনসভায় জামায়াতের আমির। রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা, শুধু চলবে বুয়েটের তৈরি ই রিকশা। আগে বিকল্প ব্যবস্থা দেখতে চান নগরবাসী। এবং কুমিল্লায় নারী ধর্ষণের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব। ভাইকে শায়েস্তা করতে ভিডিও ছড়িয়ে দেন মূল হোতা শাহপরান, আলামত জব্দ। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁয়ের পথসভায় তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা। পরে দিনাজপুর শহরে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। দিনাজপুর থেকে এমদাদুল হকের ক্যামেরায় মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁও শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার নামাজের পর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পথ সমাবেশে অংশ নেন এনসিপি নেতারা। স্লোগানে মিছিলে বরণ করে নেন নাহিদ হাসনাত সার্জিসদের। পছন্দের প্রতীক শাপলা হাতে দেখা গেল তাদের। বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে এনসিপি। যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত। এ সময় শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয়, এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে 54 বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। এরপর দিনাজপুরের বিখ্যাত গোরে শহীদ বড় ময়দান থেকে পদযাত্রা শুরু করে তা শেষ হয় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে। বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে, বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতির আহ্বান জানান এনসিপি নেতারা। দিনাজপুরের মধ্য দিয়ে রংপুর বিভাগের যাত্রা শেষ করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এভাবেই আরো 7টি বিভাগ সহ মোট 64 জেলা চষে বেড়াবে দলটির নেতাকর্মীরা। তাই তো এই দলের নেতারা বলছেন, এসি রুমে বসে তারা রাজনীতিটা শিখতে চান না, তারা রাজনীতিটা শিখতে চান সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, দিনাজপুর। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতায় অভ্যুত্থানের 1 বছর পরেও গণকবরে জুলাই শহীদদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যায়নি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। হুঁশিয়ার করেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা মেনে নেবে না ছাত্র জনতা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন। এ সময় গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদরা আছেন তাদের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। গণ অভ্যুত্থানের পর 1 বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা যারা আছে তারা এই লাশগুলো
এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন তারাই কেবল নীতি নির্ধারক, তাহলে তারা ভুল করছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা। এ সময় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শহীদ রনির পরিবারের সাথে দেখা করতে যান তারা। এ সময় কান্না জর্জরিত কণ্ঠে রনির মা বলেন, জীবন দিয়েও শহীদের স্বীকৃতি পাননি তার ছেলে। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। শহীদ রনির মায়ের কান্না আর দাদির কান্না, তার বোনের কান্নার আমরা দেখতে পাচ্ছি। এই আর এক ফোঁটা কান্না যাতে না ঝরে, ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। শহীদ রনিকে অবিলম্বে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। মাসব্যাপী শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করবেন সংগঠনটির নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভোট কেন্দ্রে মাস্তানি ও কালো টাকার খেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর রংপুরে অনুষ্ঠিত দলের জনসভায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। প্রায় 17 বছর পর মহানগর ও জেলা শাখার উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয় রংপুর শহরে। এর মাধ্যমে রংপুরের রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থান জানান দিল জামায়াত। দুপুরের আগে থেকেই রংপুর জেলা স্কুল মাঠে ঢল নামে হাজারো মানুষের। সমাবেশ শুরুর আগে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রংপুর জেলা স্কুল মাঠ। দীর্ঘদিন পর সমাবেশে বক্তব্য রাখেন মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহার। জুলাই আগস্টের হত্যাকারীদের বিচারের দাবি জানান স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মৌলিক সংস্কার শেষে পিআর পদ্ধতির মাধ্যমেই দিতে হবে নির্বাচন। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে দাবি করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত চলবে লড়াই। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোন প্রশাসনিক কূপ করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। বিভাগীয় এই সমাবেশে রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনে আগামী নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে জামায়াত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান ছুঁড়ে ফেলার কোনো জিনিস নয়, এর সাথে জাতির অস্তিত্ব মিশে আছে। সংস্কার শেষে এই সংবিধানের অধীনেই দেশ চলবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসবে রিজভী বলেন, দুর্বৃত্তদের দখলে এদেশকে ঠেলে দেওয়া যাবে না। দলের মধ্যে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে বিএনপি আপোষহীন। ইতোমধ্যে 4 থেকে 5 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের নামে যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই মুখপাত্র। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। দুই একজন দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে
আমরা অত্যন্ত জনপ্রিয়। 2008 সালের নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে যারা তার উপর নির্যাতন করেছে 111-এর সেই কুশীলবরা এখনো বাইরে কেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য বাংলাদেশের মানুষ 20 বছর অপেক্ষা করেছে উল্লেখ করে দুলু আরো বলেন, পিআর নামে নতুন যে ভোট পদ্ধতি চালু হচ্ছে সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। যারা 2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করল, যারা খালেদা জিয়াকে গ্রেপ্তার করল, যারা তারেক রহমানকে পঙ্গু করালো, তারা কেন অবাধে এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না? পর্যায়ক্রমে রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা, শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই রিক্সা। এটির মালিককে এ তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এসব রিক্সা কিনতে খরচ পড়বে 1.5 লাখ টাকা। নগরবাসী বলছেন, অটোরিকশা বাতিলের আগে বিকল্প ব্যবস্থা না করলে পরিবহন সংকট দেখা দিতে পারে। রিপোর্ট মাহবুব কবির চপলের। একসময় বলা হতো রিকশার শহর ঢাকা, এখন বলা হচ্ছে অটো রিকশার শহর। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন, পাল্লা দিচ্ছে বাস ট্রাকের সাথে। কোনো ধরনের নীতিমালা না থাকায় ইচ্ছামতো তৈরি করা হচ্ছে এসব পরিবহন। স্কুলের শিক্ষার্থীদেরও বহন করা হচ্ছে, এমনকি হাইকোর্টেও দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি তো আপনার নিষিদ্ধ করে, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দিই। আপনি হাইকোর্টে বসে আছেন? আইসি মনে করেন, আমি তো একবারই করলাম না, চালাই না, আমি তো ভ্যান গাড়ি চালাই। ব্যাটারি চালিত অটোরিকশা যাতায়াত সহজ করেছে, তবে বেপরোয়া চলাচলে যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে। এসবের পরিমাণ এত বেড়েছে যে যানজট সৃষ্টি করছে। হঠাৎ ব্রেকটা একটু সমস্যা হয় অনেক সময়, মানে অনেক ফোর্সফুলি যখন চলে তখন একটু ভয় লাগে। কিছু ক্ষেত্রে যদি বলে যে সুবিধা আছে, হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাচ্ছি বা সামথিং, আর ভাড়াটাও কিন্তু নর্মাল যে রিক্সা তার থেকে কম হয়, হ্যাঁ, কিন্তু রিস্কি তো হয়। কিছু রাস্তা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিক সরকার, গভর্নমেন্ট নির্দিষ্ট করে দিক, হ্যাঁ, মেন রোডে না আসা হোক। অটোরিকশা নিয়ন্ত্রণে ই রিক্সা তৈরি করেছে বুয়েট, দাম পড়বে প্রায় 1.5 লাখ টাকা। আগস্ট থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরা এলাকায় চলবে এসব বাহন। এজন্য চালকদের প্রশিক্ষণ দেয়া হবে, নিতে হবে লাইসেন্স। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক। ট্রেনিংয়ের পরে তারা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে তারা যখন এটা আমাদের কাছে আসবেন, আমরা তাদেরকে তখন রিক্সাটা কিনতে দিব, ঠিক আছে? এবং এটা একটি মানে ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ আমরা একটি রিক্সা দিব, এবং এগুলা জোন ভিত্তিক হবে। উত্তরের রিক্সার দক্ষিণে যেতে পারবে না, এবং মেইন রোডে কোনো রিক্সা উঠতে পারবে না। এগুলো ডাম্পিং করতে হবে, না তো অবৈধ সবগুলো। আলটিমেটলি গ্র্যাজুয়ালি আমরা ডাম্পিং করবো, কারণ হচ্ছে যে এটা তো রিস্কি। না না, এগুলো এখনকারগুলো বানাতে তো 1,30,000 মতো লাগে, 1,20,000-1,30,000 এরকম লাগে, যেগুলো সুন্দর সুন্দর করলে। তো সুতরাং এটা বেশি, আর এটা তো বৈধ। 1.5 লাখ টাকা আমার কাছে নাই, আর আমরা 1.5 লাখ টাকা গুছাইতে পারি না। আমরা যে এটাই ভাড়া চালাই, মনে করেন 400 টাকা জমা দিই। মালিক যদি কিনে ভাড়া দেয় তাহলে চলার সামর্থ্য আছে, কিনার সামর্থ্য আমাদের নেই। আমাদের সমস্যা হবে আমাদের ফ্যামিলি নিয়ে চালানোর জন্য। এসব অটোরিকশা চালকদের কষ্ট কমিয়েছে, চলাচলও দ্রুত হচ্ছে। প্রশিক্ষণ কিংবা নীতিমালা না থাকায় ঝুঁকি বাড়ছে। তারপরও পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বাতিল না করবার পরামর্শ নগরবাসীর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর নারী ধর্ষণের মূল হোতা শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব। সে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজল আলীর ছোট ভাই। রাজধানীর কারণবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, বড় ভাইকে শায়েস্তা করতে শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শাহপরান। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল হোতা শাহপরানকে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার থেকে গ্রেপ্তার করে র্যাব 11। র্যাব জানায়, বড় ভাই ফজল আলী ও ছোট ভাই শাহপরান দীর্ঘদিন যাবৎ ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল।
গত 26 জুন রাত 11:30টায় ভিকটিমের মা বাবা বাসায় না থাকার সুযোগে ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করে এর আধা ঘন্টার মধ্যে আগে থেকে উত পেতে থাকা ছোট ভাই শাহপরান 8-10 জনকে সাথে নিয়ে দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। এই সময় ভিকটিমকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি সহ অশ্লীল ভিডিও ধারণ করে তারা। গ্রেফতারকৃত শাহপরানের কাছ থেকে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও চিত্র সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি যারা আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। বাট পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। র্যাবের কর্মকর্তা আরো জানান, পারিবারিক বিষয় নিয়ে ফজর আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল শাহপরানের। তাকে দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছিল। সেই উত্তক্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। ঘটনার সাথে সম্পৃক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এটা হচ্ছে সুদের বিনিময়। এবার সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে দীর্ঘ বিতর্ক শেষে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হল প্রেসিডেন্ট ট্রাম্পের কর ছাড় ও ব্যয় পরিকল্পনার বিগ বিউটিফুল বিল। বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরছে সংবাদে। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট নগরবাসী। দিন দিন মশার উপদ্রব বাড়লেও তা নিয়ন্ত্রণে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। তবে ডেঙ্গু পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি বিশেষজ্ঞদের। মনির হোসেন তপুর রিপোর্ট। মশা নিয়ন্ত্রণে বর্ষা মৌসুমের আগেই বিশেষ কর্মসূচি হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। লাগাতার বৃষ্টিতে এখন ডেঙ্গু মশার বংশবৃদ্ধির আশঙ্কা রয়েছে। মশার যন্ত্রণায় থাকতে পারি না, রাস্তাঘাটে বসলে মশা কুটুস কুটুকে কামড়ায়, এ সহ্য হয় না। মশা তো অনেক, এখানে বিকালের পরের থেকে অনেক মশা কামড়ায় আর কি। আমি আজ 1 মাস ধরে এই জায়গায় দোকান দিচ্ছি, আমি দেই না যে এনে সিটি কর্পোরেশনে কোনো ওষুধ দিতে, আমরা সন্দেহ এনে বসে থাকতাম পারি না। সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি আরো বাড়ানো উচিত বলে মনে করেন নগরবাসী। কিছু অপরিচ্ছন্ন জায়গা এখনো পড়ে আছে, যেগুলো সংস্কার কাজে প্রয়োজন, সংস্কারও ধরে না, যার জন্য মশা বাসা বাড়িতে বলেন আর নর্দমা বলেন মশা সবসময় থাকে। সিটি কর্পোরেশনকে খুব বেশি সচেতন হওয়া দরকার এই মুহূর্তে, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য। চিকুনগুনিয়া, তারপরে কোভিড-19 সবই হচ্ছে। প্রতি জোনে আমি যেটা বলছি যে ক্লিনিং এবং মশার ঔষধ বিতরণ, এই দুটো কাজ কিন্তু মানে চলমান, অর্থাৎ এগুলো হচ্ছে বিশেষ কার্যক্রম। তাহলে আমাদের নিয়মিত কার্যক্রম, তার উপরে হচ্ছে বিশেষ কার্যক্রম। জনগণকে যতক্ষণ পর্যন্ত অ্যাওয়্যার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই কার্যক্রমে সফল হতে পারবো বলে আমার মনে হচ্ছে না। এই কারণে আমরা জনগণকে এঙ্গেজ করার দিকে বেশি জোর দিচ্ছি। এদিকে হাসপাতালগুলোতে এখনো ডেঙ্গু রোগীর চাপ নেই, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বিশেষজ্ঞ দল। আর ডেঙ্গু জ্বরের সঙ্গে আপনার তীব্র গা ব্যথা থাকে,
চোখে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, এমনকি ইদানিং আনইউজুয়াল সিমটম যেটা ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। এখনও কিছু কিছু ডেঙ্গু আমাদের আছে, কিন্তু সেটা মহামারীর পর্যায়ে না। আতঙ্কিত হবার সঙ্গত কোনো কারণ নাই। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মহাপরিচালক আরও বলেন, আতঙ্কিত না হয়ে এলাকায় জমে থাকা পানি অপসারণ করে পরিষ্কার রাখতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যাপক কর ছাড় ও ব্যয় পরিকল্পনা বিগ বিউটিফুল বিল মার্কিন প্রতিরোধী পরিষদে পাশ হয়েছে। প্রায় 29 ঘন্টার টানা বিতর্ক শেষে বিলটি 218 বনাম 214 ভোটে অনুমোদিত হয়। ডেমোক্র্যাট দলের 212 জন সদস্য বিলটির বিরুদ্ধে ভোট দেন। এছাড়া রিপাবলিকান দলের 2 সদস্য থমাস ম্যাসি ও ব্রায়ান ফিটজপ্যাট্রিক বিলটির বিরোধিতা করেন। এই বিলটি এখন ট্রাম্পের সইয়ের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই এটি হাউসে পাশ করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণ সীমা $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানো হবে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত 63 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মান্ডিতে মারা গেছে 17 জন। এছাড়া থুনাগ ও বাকসাইদ এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির জরুরি বিভাগ আশঙ্কা করছে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া রাজ্য জুড়ে 500টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বসতবাড়ি। শহরগুলোর উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন মানুষ। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা অঞ্চল। ফলে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে কয়েক লাখ মানুষ, আটকা পড়েছেন অসংখ্য পর্যটক। এবার খেলার খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে 77 রানে হেরে ইতোমধ্যেই 1-0 পিছিয়ে আছে টাইগাররা। আগের ম্যাচে ভুল ত্রুটিগুলোর পেছনে ফেলে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। তবে দু দলের 58 বারের মোকাবেলায় জয়ের পাল্লাটা ঝুঁকে আছে শ্রীলঙ্কার দিকেই। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের হাতের নাগালে পেলেও জয়টা হাত ফসকে বের হয়ে যায়। বোলিং ফিল্ডিং দারুণ করলেও ব্যাটিংয়ে শুরুর সাফল্য শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। সেই পরাজয়ে ব্যাকফুটে এখন বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান তামিম জানান, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা 3টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে ওয়ানডে সিরিজে সমতা আনতে চান তারা। যেটা যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে আরো 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। এশিয়া কাপ ছাপিয়ে বাংলাদেশ নারী দলের লক্ষ্য এখন বিশ্বকাপে খেলা। মিয়ানমারে অনুশীলন শেষে জানালেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমনই আত্মবিশ্বাসী তিনি। 1 ম্যাচে হাত রেখেই এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয় নির্ভর বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া এবার এশিয়া কাপে শীর্ষ 8-এ থাকতে পারলে নানা হিসেবের মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের নারীদের। ইয়াঙ্গুনে আজ সন্ধ্যা 6:30টায় তুর্কমেনিস্তানের ম্যাচের আগে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথাই বললেন আফিদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে, আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের অঙ্গীকার এনসিপির, নব্য ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত, ভোট কেন্দ্রের সন্ত্রাস বরদাস্ত করা হবে না, রংপুরে জনসভায় জামায়াতের আমির। রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা, শুধু চলবে বুয়েটের তৈরি ই রিকশা। আগে বিকল্প ব্যবস্থা দেখতে চান নগরবাসী। কুমিল্লায় নারী ধর্ষণের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব। ভাইকে শায়েস্তা করতে ভিডিও ছড়িয়ে দেন মূল হোতা শাহ পরান, আলামত জব্দ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।